ওয়েলকাম টু দ্য প্রজেকশনিস্ট। শিক্ষা, কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত, যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে। তাই বসে পড়ুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড শুরু করা যাক। একটা আপেল পড়ে যাওয়া এতটাই গুরুত্বপূর্ণ। গত পর্বের শেষটায় আমরা থেমেছিলাম এক মুহূর্তে, যেখানে কল্পনার দরজা খুলছিল এক যুবকের চিন্তায়। প্লেগের কারণে কেমব্রিজ বন্ধ, চারপাশে মৃত্যু, আতঙ্ক, আর সেই নিঃসঙ্গ সময়ই ইতিহাসের মোড় ঘুরে গেল। আজ আমরা ফিরছি ঠিক সেখান থেকেই। এই পর্বে দেখা যাবে যে যুবক তখন মাটিতে পড়া একটা আপেল দেখে প্রশ্ন তুলেছিল, সেই কিভাবে তৈরি করল গোটা মহাবিশ্ব ব্যাখ্যা করার এক নতুন ভাষা। এই পর্ব বিজ্ঞান ইতিহাসের সবচেয়ে নাটকীয় মোড়। ইংল্যান্ড, ১৬৬৫ সাল। লন্ডনে শুরু হয়েছে প্লেগ মহামারী। মৃত্যুর ভয়ে কাঁপছে জনপদ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। আইজ্যাক নিউটন ফিরে গেল তার গ্রামে। তবে সবার মতো নয়, ওর কাছে এই আইসোলেশন ছিল আশীর্বাদ। উলসথর্প ম্যানর, একটা শান্ত নিরিবিলি গ্রাম, বই, কাগজ আর নিঃসঙ্গতা, এটাই ওর জগৎ। এই নিঃসঙ্গতা থেকেই জন্ম নিল ভবিষ্যতের এক বিপ্লব। নিউটন এই সময়টাকে বলেছিল তার জীবনের সবচেয়ে উর্বর সময়। একটানা চিন্তা করছিল, ঘটনা কিভাবে ঘটে, জগৎ কিভাবে চলে, এই প্রকৃতি কেন এইভাবে কাজ করে। তার চোখে সবকিছু ছিল প্রশ্ন, আর প্রতিটা প্রশ্নের জন্য ও খুঁজছিল একটাই জিনিস, নিয়ম। একদিন ওর চোখে পড়ে সূর্যের আলোয় ঘাসে পড়া ছায়া, হালকা বাতাসে পাতার কাঁপুনি, দূরের গাছের ডাল নড়ে ওঠে। সব যেন একে অন্যের সাথে কোনো রহস্যময় সম্পর্কের মাধ্যমে বাঁধা। ও ভাবতে লাগল, এই পৃথিবী তাহলে একটা ছন্দে চলে। যেমন গানের সুরে থাকে তাল, বিট, নিয়ম, প্রকৃতিও কি এমন কোনো অদৃশ্য গণিত দিয়ে চলে? এই ভাবনাতেই নিউটনের মাথায় আসে একটা বিপ্লবী ধারণা। সে খাতা আর কয়লার টুকরো হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। সংখ্যার পেছনে লুকোনো সম্পর্ক, চলমান বস্তুর গতি, তাদের অবস্থান, এসব বিশ্লেষণ করতে গিয়ে সে বুঝতে পারে আমরা এতদিন যা হিসেব করতে পারতাম না, যেটা কেবল কল্পনা ছিল, এখন সেটা সম্ভব হচ্ছে। একটা নতুন গাণিতিক ভাষা তৈরি করতে লাগলো নিউটন, যে ভাষায় পরিবর্তনকে ধরা যায়, গতি আর সময়কে বোঝা যায়, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে বস্তু কিভাবে পৌঁছায়, সব কিছু হিসেব করা সম্ভব হয়। শেষমেশ এই ভাষাটাকে আমরা আজ বলি ক্যালকুলাস। তবে তখনও কেউ জানত না এক গ্রামে নিঃসঙ্গ একজন তরুণ বসে বসে গড়ে তুলছে এমন এক গাণিতিক অস্ত্র, যেটা ভবিষ্যতের বিজ্ঞানের মেরুদণ্ড হবে। স্রেফ গ্রহ নক্ষত্রের গতি হিসেব করা নয়, পৃথিবীর সবচেয়ে জটিল যন্ত্রের কাজ বুঝতেও এই ক্যালকুলাস একদিন অপরিহার্য হয়ে উঠবে। কিন্তু নিউটনের কৌতূহল থেমে থাকেনি শুধু সংখ্যার জগতে। এই নিঃসঙ্গ গ্রাম জীবনে জানালার পাশে বসে বসে সে দেখছিল আলো কেমন করে ঘরে ঢোকে, কিভাবে রং ছড়ায় চারপাশে। সে লক্ষ্য করল আলো কেবল সাদা নয়, লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। তখনকার সময় সবাই বিশ্বাস করত রং জিনিসটা বস্তু থেকে আসে, আলো শুধু বাহক। কিন্তু নিউটন ভাবতে লাগলো উল্টোটা, আলো নিজেই হয়তো রঙের উৎস। একটা প্রিজম খুঁজে পেল সে, খেলার মতো করেই আলো ফেলল তাতে, আর তারপর একটা সাদা আলো ভেঙে গেল 7টা রঙে, যেন একটা প্রাকৃতিক জাদু। এই ছিল সেই প্রথমবারের মতো যখন কেউ চোখে দেখল আলো নিজেই রং ধারণ করে। নিউটনের চোখে এটা ছিল বৈপ্লবিক মুহূর্ত। সে বুঝল এই 7টি রং প্রকৃতির সবচেয়ে মৌলিক রং। এটা শুধু সৌন্দর্যের খেলা নয়, বরং প্রকৃতির গাণিতিক সত্য। সে আরও পরীক্ষা চালালো, রং আলাদা করে আবার সাদা আলোতে পরিণত করল, প্রমাণ করল আলো ভাঙলে রং হয়, আর রং মিললে আলো।
এই প্রিজম এক্সপেরিমেন্ট পরে বিজ্ঞানের ইতিহাসে একটা বিশাল পরিবর্তন আনে, কারণ নিউটন এখানে কেবল আলোর প্রকৃতি ব্যাখ্যা করেনি, তাকে একটা নিয়মে বাঁধার চেষ্টা করেছে। সে বুঝল আলো কণার মতো আচরণ করে, একটা তরঙ্গ নয়, বরং ক্ষুদ্র ক্ষুদ্র কণার দল যেন ছুটে আসে। এটাই ছিল কর্পাসকুলার থিওরি অফ লাইট, আলোর কণা তত্ত্ব। এই তত্ত্ব তখন ছিল একেবারে বিপরীত ধারণা, কারণ পরে আমরা জানব আলোর তরঙ্গ তত্ত্ব আসে। কিন্তু সেই মুহূর্তে নিউটনের যুক্তি আর পরীক্ষাগুলো এতটাই শক্তিশালী ছিল, বিজ্ঞানী সমাজ তার দিকে তাকিয়েছিল বিস্ময়ে। এই নিঃসঙ্গ গ্রামের ঘরে বসেই একে একে ভেঙে পড়ছে প্রকৃতির রহস্য। আজ ক্যালকুলাস, কাল আলো, নিউটনের চিন্তা শক্তি যেন একটা জ্বলে ওঠা তারার মতো। ক্যালকুলাস আর আলোর রহস্য উন্মোচনের পরেও নিউটনের মস্তিষ্ক তখনও শান্ত হয়নি। তার চোখে আকাশ, অদ্ভুত এক নাট্যমঞ্চ, যেখানে গ্রহ নক্ষত্র ঘুরছে নির্ভুল গতিতে, ঠিক যেন এক অলঙ্ঘনীয় নিয়মে বাঁধা। কিন্তু প্রশ্ন ছিল একটাই, এই নিয়মটা কে বানিয়েছে? কিসের জোরে এই মহাবিশ্ব এত নিখুঁতভাবে চলছে? আর তখনই একদিন হেঁটে বেড়ানোর সময় ওর চোখের সামনে ঘটল সেই ঘটনা যেটা আজ ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দৃশ্য। হঠাৎ একটা আপেল পড়ে গেল তার সামনে, কিন্তু ওর মাথায় আঘাত লাগেনি, বরং আঘাত লেগেছিল ওর চিন্তায়। কেন পড়ল আপেলটা? উপরে উঠতে পারত না, একপাশে যেতে পারত না, সব সময় নিচেই কেন যায় সব কিছু? এই প্রশ্ন থেকেই জন্ম নিল এক ধারণার যে পৃথিবী যেন টেনে নিচ্ছে বস্তুদের। কিন্তু নিউটন এখানেই থামেনি। সে ভাবল, তাহলে কি পৃথিবী শুধু আপেল নয়, চাঁদকেও টানছে? চাঁদ কেন ঘুরছে পৃথিবীর চারপাশে? সেও তো আকাশে পুড়ে যেতে পারত, অথবা ছুটে দূরে চলে যেতে পারত। নিউটন বুঝল, চাঁদ আসলে পড়ছেই, কিন্তু ঠিক এমন গতিতে পড়ছে যে সে পড়েই যাচ্ছে পৃথিবীর চারপাশে, কোনোদিন না ছুঁয়ে। এখানেই আসে ইতিহাসের অন্যতম সেলা থিওরি, গ্র্যাভিটি বা মহাকর্ষ। নিউটন বলল, প্রতিটি বস্তু একে অপরকে টানে, তাদের ভর আর দূরত্ব এই দুয়ের ওপর নির্ভর করে টানার পরিমাণ। এই সূত্র শুধু আপেল নয়, ব্যাখ্যা করল পুরো মহাবিশ্বের গতি। চাঁদ কিভাবে পৃথিবীকে ঘিরে ঘোরে, পৃথিবী কিভাবে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, সব প্রশ্নের উত্তর যেন এক সূত্রেই লুকিয়েছিল। নিউটনের এই ভাবনাগুলো পরে গড়ে তুলল তার ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, একটি নিয়ম যা সকল বস্তুর জন্য প্রযোজ্য, মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত। এটি শুধুমাত্র বিজ্ঞান নয়, পুরো দার্শনিক দৃষ্টিভঙ্গি বদলে দিল। প্রথমবারের মতো কেউ দেখালো যে একই নিয়মে চলে আকাশের তারা আর মাটির কণা। এই ধারণা তখন এতটাই বিপ্লবী ছিল, অনেকেই বিশ্বাস করতে ভয় পেত। কিন্তু নিউটনের হাতে ছিল ক্যালকুলাস, ছিল পর্যবেক্ষণ, আর ছিল এক নির্ভুল যুক্তির কাঠামো। এই পুরো সময়টা 1665 থেকে 1667 পর্যন্ত, যেটা ইতিহাসে আমরা চিনি অ্যানাস মিরাবিলিস নামে, নিউটনের জীবনের বিস্ময়কর বছর। এই 3 বছরের নীরব নিঃসঙ্গতা থেকে একটা 26 বছরের বাচ্চা ছেলে গড়ে তুলল এমন এক জ্ঞানের ভিত্তি, যেটা বদলে দিল বিজ্ঞান, দর্শন, এমনকি মানুষ কিভাবে চিন্তা করে সেটাও। তবে এখনো পর্যন্ত সবকিছু ছিল তার খাতা আর মাথার ভেতরে। তখনও সে ছিল একটা নামহীন প্রতিভা। অবশেষে তার সেই অসাধারণ কাজগুলো সংগৃহীত হলো এক গ্রন্থে, যেটি আজ আমরা জানি ফিলসফিয়ে ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা নামে। 1687 সালে প্রকাশিত এই গ্রন্থে নিউটন উপস্থাপন করলেন তার বিখ্যাত 3টি গতিসূত্র এবং মহাবিশ্বের নিয়মগুলো, যা কেবলমাত্র গণিত ও পর্যবেক্ষণ দিয়ে প্রমাণিত। প্রথম সূত্রটি বলল, কোনো বস্তু তখনই বিশ্রামে থাকবে বা সমান গতিতে চলবে যতক্ষণ না কোনো বাহ্যিক শক্তি তাকে প্রভাবিত করে। দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা হলো, বেগ বা গতি তার ওপর প্রয়োগ হওয়া বলের সমানুপাতিক। আর তৃতীয় সূত্রে ব্যাখ্যা করলেন, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এই 3 সূত্রই ছিল আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি।
তার সাথে মিলেমিশে মহাকর্ষের সূত্রটি ব্যাখ্যা করল কিভাবে সব বস্তু একে অপরকে টানে এবং সেই টান দূরত্বের বর্গের বিপরীতানুপাতিক। প্রিন্সিপিয়া তখন শুধু বিজ্ঞানীদের জন্য নয়, পুরো মানব সভ্যতার জন্য ছিল এক বিপ্লব। একই সূত্রগুলো ব্যবহার করে পরে মানুষ বুঝতে পেরেছিল গ্রহের কক্ষপথ, চাঁদের গতি, এমনকি মহাবিশ্বের বিস্তার। তবে নিউটনের প্রতিভা কেবল পদার্থবিদ্যায় সীমাবদ্ধ ছিল না। তার গবেষণার পরিধি ছুঁয়েছিল আলোর প্রকৃতি, ধর্ম, দর্শন এবং গণিতের নতুন দিগন্ত। তার জীবনে একটা সময় আসে যখন সে ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির সভাপতির পদে অধিষ্ঠিত হন। বিজ্ঞান চর্চার উচ্চ শিখরে ওঠার পথ সুগম করে। তবে নিউটনের গল্প এখানেই শেষ হয়নি, কেননা তার আবিষ্কারের পরেও শুরু হয়েছিল নতুন যুদ্ধ, নতুন বিতর্ক আর আরও অসাধারণ আবিষ্কার, যেখানে বিজ্ঞানের জগতে জন্ম নেয় নতুন নতুন নায়ক, আর যাদের পায়ের ছায়া পড়বে সেই পথেই যেখানে আলোক ছায়ায় দাঁড়িয়েছিলেন একা নিউটন। চলো এবার প্রবেশ করি সেই অধ্যায় যেখানে নিউটনের প্রতিভার দায়ে প্রথমবার আঁচ লাগে বিতর্কের আগুন। একটি তত্ত্ব, দুটি প্রতিভা আর এক অসমাপ্ত লড়াই। এটাই ছিল ক্যালকুলাস নিয়ে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত দ্বন্দ্ব। 1690-এর দশক ইউরোপের বৈজ্ঞানিক মহলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে একটি নতুন নাম, গটফ্রিড উইলহেম লেবনিজ। জার্মানি চিন্তবিদের কাছেও ছিল গণনার এক অভিনব পদ্ধতি, একটি ভাষা যার সাহায্যে যে কোনো পরিবর্তন, যে কোনো প্রবাহ, এমনকি চলমান প্রকৃতির মূর্ত ভাষ্য প্রকাশ করা যায়। আর মজার বিষয় হলো এই পদ্ধতির ভিত্তি ক্যালকুলাস। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন দুজনেই দাবি করতে থাকেন যে ক্যালকুলাসের আবিষ্কারক তিনি নিজে। নিউটনের দাবি ছিল সে বহু আগেই, সেই 1665-66 সালেই ক্যালকুলাস আবিষ্কার করে রেখেছিল, তবে সেটি প্রকাশ করেনি। অন্যদিকে লেবনিজ 1684 সালে নিজের পদ্ধতি প্রকাশ করেন, যা ছিল বেশি কার্যকর, সহজবোধ্য এবং প্রতীক সমৃদ্ধ। বিতর্ক দ্রুত জটিল আকার নেয়। ইংল্যান্ড আর ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে বিজ্ঞানী মহল। নিউটনের সমর্থকেরা দাবি করল লেবনিজ নাকি চুরি করেছে নিউটনের কাজ, আর লেবনিজের শিবির বলল নিউটন তো কোনোদিন ছাপাই করেনি, প্রমাণ কোথায়? 1689 সালে এই বিতর্ক চূড়ান্ত রূপ নেয়, আর শেষমেশ রায় আসে রয়্যাল সোসাইটি থেকে, যার সভাপতি তখন কে জানো? আইজ্যাক নিউটন নিজেই। হ্যাঁ, নিউটন নিজের সভাপতি থাকা অবস্থাতেই নিজের পক্ষেই রায় দেন। এই সিদ্ধান্ত চূড়ান্ত বিতর্ক তৈরি করে এবং লেবনিজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তবে ইতিহাস আজ স্বীকার করে দুজনেই আলাদাভাবে ক্যালকুলাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নিউটন ক্যালকুলাস গড়েছেন অনুপ্রেরণা আর বাস্তব পর্যবেক্ষণ থেকে, আর লেবনিজ দিয়েছেন এর গাণিতিক কাঠামো ও প্রতীকী ভাষা, যা আমরা আজও ব্যবহার করি। রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট হয়ে নিউটনের ক্ষমতা তখন শিখরে, কিন্তু বিতর্ক আর ক্ষমতার লড়াইয়ের বাইরেও তার ব্যক্তিত্বে এক রাজকীয় ভার এসে বসেছে। এই সময়ই আসে রাজকীয় সম্মান। 1705 সালে কুইন অ্যান ক্যামব্রিজ সফরে গিয়ে সম্মান জানান এই মহান বিজ্ঞানীকে, নিজ হাতে নাইটহুড দিলেন, আর ইতিহাসে নিউটন হয়ে গেলেন প্রথম বিজ্ঞানী যিনি শুধুমাত্র বিজ্ঞানী হিসেবে স্যার উপাধি পান। এটা কেবল তার অর্জন নয়, পুরো বিজ্ঞানেরই এক স্বীকৃতি ছিল। কিন্তু তার সবচেয়ে বড় উত্তরাধিকার ছিল তার তত্ত্ব, পদবি বা উপাধি না। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বইটিতে প্রকাশিত তার বিখ্যাত গতি ও মহাকর্ষ সূত্র দিয়ে তিনি পুরো মহাবিশ্বকে বুঝিয়ে ফেলেছিলেন। এই সূত্রগুলো শুধু কোনো গাণিতিক কাঠামো নয়, এগুলো যেন ছিল প্রকৃতির ভাষা। এই নিখুঁত গাণিতিক কাঠামো থেকে জন্ম নিয়েছিল বিজ্ঞানের এক নতুন শাখা, যার নাম দেয়া হয় ক্লাসিক্যাল ফিজিক্স। এটাই ছিল বিজ্ঞানের ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ কাঠামো, যা দিয়ে পুরো জগৎকে ব্যাখ্যা করা সম্ভব ছিল। এই সূত্রগুলোকে ঘিরেই গড়ে উঠেছিল একটি পুরো বিজ্ঞানী প্রজন্ম। দুনিয়ার সব কিছুই যেন এই সূত্রেই ধরা সম্ভব। পৃথিবীর পতন, চন্দ্রের কক্ষপথ, কাননের গোলা বা নড়াচড়া করা গাড়ি, সব কিছু। একজন জার্মান দার্শনিক লিখেছিলেন, নিউটনের ফিজিক্স এতটাই নিখুঁত, এতটাই পরিপাটি, যেন ঈশ্বর নিজেই জগৎ বানিয়ে সেই সূত্রগুলো আমাদের হাতে তুলে দিয়েছেন।
এমন নির্ভুল ও পরিপূর্ণ তত্ত্ব বিজ্ঞানের ইতিহাসে তখন আর কোনোটাই ছিল না। তাই ক্লাসিক্যাল ফিজিক্সকে বলা হতো দ্য মোস্ট বিউটিফুল থিওরি ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স। বহু শতাব্দী ধরে এই মুকুটটি ক্লাসিক্যাল ফিজিক্সের অধীনেই থাকে, তবে পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্স এটি ছিনিয়ে নেয়। শেষ জীবনে নিউটনের জীবন ছিল অনেকটা এক রাজপুরুষের মতো। তিনি রয়্যাল মিন্টের ওয়ার্ডেন হিসেবে কাজ করেন, ব্রিটিশ মুদ্রা ব্যবস্থায় সংস্কার আনেন, জালিয়াতদের ধরতে গিয়ে কখনো কখনো ছদ্মবেশে ঘুরতেন লন্ডনের অলিতে গলিতে। 1727 সালের 20 মার্চ এই মহান বিজ্ঞানী মৃত্যুবরণ করেন। তার শেষকৃত্য হয় রাজকীয় সম্মানে। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজাদের পাশেই তাকে সমাহিত করা হয়। এক গ্রামে নিঃসঙ্গ এক তরুণ বই আর প্রশ্নে ডুবে যিনি শুরু করেছিলেন তার যাত্রা, শেষ করলেন বিশ্ববিজয়ের মাধ্যমে। নিউটন আমাদের শিখিয়ে গেছেন, যদি আমরা প্রকৃতির গভীরে তাকাই তাহলে প্রতিটা প্রশ্নের উত্তরই মেলে, শুধু দরকার সঠিক চোখ আর প্রশ্ন করার সাহস। নিউটন মারা গেলেও তার সৃষ্টি থেমে থাকেনি, বরং সেই সৃষ্টি বিজ্ঞানের জগৎকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়, এক শিখরে যেখানে মানবজ্ঞান তার সর্বোচ্চ পরিসরে পৌঁছাতে শুরু করল। সেই যুগে বিজ্ঞানীরা ভাবতে শুরু করল, আমরা কি প্রকৃতিকে পুরোপুরি বুঝতে পেরেছি? নিউটনের সূত্রগুলো এত নিখুঁত ছিল যে দীর্ঘ সময় ধরে এই বিশ্বাসটি চিরন্তন সত্য মনে হতো। কিন্তু সময় প্রমাণ করবে, এই নিখুঁত তত্ত্বেরও রয়েছে সীমা। প্রকৃতির কিছু রহস্য ছিল এত গভীর যা নিউটনের সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। পরবর্তী পর্বে আমরা দেখা শুরু করব সেই সময়ের, যখন বিজ্ঞানীরা সেই সীমাবদ্ধতা বুঝতে শুরু করল আর তৈরি করল এক নতুন বিজ্ঞানের সূচনা, এক নতুন বিপ্লব যার নাম কোয়ান্টাম আর আপেক্ষিকতা। তাহলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী যাত্রার জন্য, যেখানে শুরু হবে বিজ্ঞানের আরেক অধ্যায়ের মহাকাব্য। Thanks for watching.